ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কয়েকটা প্রবাদ, বাংলা প্রবাদ খুব ভালোভাবে খাটছে, অন্তত রবিবার থেকে। যেমন একটা কথা আছে যে ঠেকায় না পড়লে বিড়াল নাকি গাছে ওঠে না। আবার আরো একটা প্রবাদ আছে, ঘুরিয়ে নাক ধরা। তো এই প্রত্যেকটা প্রবাদ কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে খুব ভালোভাবে খেটে যায়। তার কারণ রবিবার দিল্লি থেকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের যে নির্ঘণ্ট সেটা ঘোষণা করে দিয়েছে। এবং ঠিক তার আগেই, কারণ নির্ঘণ্ট যে ঘোষণা ইতিমধ্যেই হয়ে যাবে সেটা জানতে দুধে পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আর সময় লাগার কথা না। তিনি জানেন যে রবিবারই হবে, এবং ঠিক তার কয়েক ঘন্টা আগে তিনি খুব বড় বড় 3টে ঘোষণা করলেন। সে ঘোষণাগুলোতে পরপর আসলেই বোঝা যাবে যে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কিভাবে এই যে প্রবাদগুলো আছে, বাংলা প্রবাদ, চিরকালীন প্রবাদ, সেগুলো খেটে যায়। এখন আমরা জানি যে বিধানসভা নির্বাচনের দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে। সারা দেশ এই জন্যই তাকিয়ে রয়েছে তার কারণ বারবার এই প্রশ্ন উঠে এসেছে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর করা হচ্ছে, এতদিন পর্যন্ত দেশে এতগুলো রাজ্যে এসআইআর করা হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি, নির্বাচন কমিশনকে কোনো বাধার মুখে পড়তেই হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণ বাধার মুখে নির্বাচন কমিশনকে পড়তে হলো এই এসআইআর নিয়ে, তারপরে সারা দেশের নজর এখন পশ্চিমবঙ্গের ওপরে। সারা দেশে ন্যাশনাল নিউজের মধ্যে কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের প্রসঙ্গ থাকবেই। গত কয়েক মাস ধরে কিন্তু এটাই হয়ে আসছে। তার কারণ এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সঠিকভাবে এসআইআর হতে দেবেন না, এবং এই এসআইআর এর বিরোধিতা করে তিনি কম কীর্তিকাণ্ড করেন। কিন্তু সেই সব কীর্তিকাণ্ডকে যে কোনো ভাবে ট্যাকল করে, ডজ করে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রবিবার জানিয়ে দেওয়া হলো যে পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচন হবে, যেটা আগে থেকে এক্সপেক্টেড ছিল, যেটা বিরোধীরা সবাই চেয়েছিল। এবং তা নিয়ে সেই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্য না রাখা হলেও তাদের কথায় যে নির্বাচন কমিশন এগ্রি করেছে সেটা বোঝা গেল রবিবার, যখন পশ্চিমবঙ্গে 2 দফায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হলো। এপ্রিল মাসের শেষের দিকেই নির্বাচন হবে। যা হোক, নির্বাচনের প্রসঙ্গে পরে আসা যাক। কিন্তু এই নির্বাচন যখন ঘোষণা হলো তার ঠিক আগে, কয়েক ঘন্টা আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর 3টি ঘোষণা করলেন। এক্স হ্যান্ডেলে সরকারিভাবে 3টি ঘোষণা হলো। এবং এই ঘোষণাগুলো যে পুরোপুরি নির্বাচনের আগে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে, যখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু করা হবে, ঠিক তার আগের মুহূর্তেই এই ঘোষণাগুলো এই জন্য করা হলো যাতে শেষ মুহূর্তে নিজের গড়, নিজের দলকে বাঁচানোর জন্য শেষ তাসটুকু ছেড়ে দেওয়া যায়। তো এই বিষয়েই এবারে প্রশ্ন উঠছে, কথা হচ্ছে, বিরোধীরা কথা বলছে। কি কি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি রবিবার বিকেল 4টেতে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ঘণ্ট ঘোষণা হবে তার ঠিক আগেই যে পরপর 3টি ঘোষণা করলেন। কি কি সেই ঘোষণা? প্রথমত, রাজ্য বাজেটে কিন্তু পুরোহিত বা মুয়াজ্জেমদের ভাতার কোনো কথা বলা ছিল না। রাজ্য বাজেটে এদের ভাতা বৃদ্ধির কথা বলা হয়নি। হ্যাঁ, সেখানে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির কথা বলা হয়েছে, সেখানে যুব সাথীর কথা বলা হয়েছে, যেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতা ঘোষণার কয়েকদিনের মধ্যেই, 2-1 দিনের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়ে দিয়েছেন। তারপরে এই যে ধর্ণা মঞ্চ থেকে, সেখান থেকে ঘোষণা করলেন যে যুব সাথীর টাকাও ইতিমধ্যেই ঢুকে যাবে। কিন্তু এই বাজেটের মধ্যে কোথাও ইমাম মুয়াজ্জেম অথবা পুরোহিতদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি, বাজেটের অন্তর্ভুক্তই নয়। অথচ এই ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগে মুখ্যমন্ত্রী এটার একটা ঘোষণা করলেন যে এবার থেকে রাজ্য বাজেটের বহির্ভূত অবস্থায়, রাজ্য বাজেটের অন্তর্ভুক্ত না হয়েও মুখ্যমন্ত্রী হঠাৎ করে এই বাজেট ঘোষণা করে দিলেন, এই ভাতা ঘোষণা করে দিলেন যে পুরোহিত এবং মুয়াজ্জেমদের যে ভাতা এতদিন 1500 টাকা করে ছিল, সেই 1500 টাকার জায়গায় আরো 500 টাকা বৃদ্ধি করে সেটা 2000 টাকা করে করা হবে। এবং শুধু তাতেই থেমে থাকেননি, তিনি বলছেন এতদিন পর্যন্ত যারা সে ভাতা পেত তারা তো পেতই, এখন নতুন অ্যাপ্লিকেশন করলে সেটাও গ্রান্টেড হবে। ভেবে দেখুন, ঠিক ভোটের আগে যখন হিন্দু মুসলিম বিতর্ক নিয়ে তুঙ্গে রয়েছে চর্চা, ঠিক সেই সময় হিন্দুদেরকেও কনসোলেশন প্রাইজ, মুসলিমদেরকেও কনসোলেশন প্রাইজ, 1500-র জায়গায় 2000 টাকা করে পুরোহিত এবং মুয়াজ্জেম দুজনেরই ভাতা বাড়িয়ে দিলেন। কি সুন্দর গেম প্ল্যান। আচ্ছা, দ্বিতীয়ত, রাজ্য পুলিশের 27 জন ইন্সপেক্টর এবং 12টি থানার আইসি কে বদল করা হচ্ছে।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু রাজ্যের পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন তোলা হয়েছে এবং যথেষ্ট ভর্ৎসনাও করা হয়েছে যে পুলিশ প্রশাসন নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না, এবং সেখানে দাঁড়িয়ে পুলিশের যে ওপরতলায় করাপশনের থাবা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কত বড় হয়েছে সেই ছায়া, সেটা জানতে কারোর বাকি নেই, সবাই মোটামুটি অল্পবিস্তর জানে। তো সেখানে দাঁড়িয়ে এই বদলটা পরে করা সম্ভব হতো না, তার কারণ পরে তো মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যাচ্ছে, সেই সময় রাজ্য সরকারের পক্ষেও সম্ভব হতো না এই বদলটা করা। তাই তড়িঘড়ি আগে ভাগে তিনি ঠিক জায়গায় ঠিক জনকে পাঠিয়ে দিলেন। অর্থাৎ জানা যাচ্ছে বিধাননগর, ব্যারাকপুর এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় কিন্তু আইসি বদল করা হচ্ছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে বেশ কয়েকজন ইন্সপেক্টরের বদল হচ্ছে। প্রশাসনিক বদল ঠিক কয়েক ঘন্টা আগে, অর্থাৎ নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে হয়ে গেল। এবার আসি তৃতীয় ঘোষণায়। অবশ্য তৃতীয় না বলে এটাই প্রথম ঘোষণা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু আমি ইচ্ছে করে একটু নাটকীয়তার জন্য এটাকে তৃতীয়তে রাখলাম। সবচেয়ে বড় ঘোষণা, যে ঘোষণার জন্য প্রচুর কথা হয়েছে, প্রচুর বাক্যবাণ এদিক ওদিক চালানো হয়েছে। কখনো রাজ্য সরকার বিরোধীদেরকে বিদ্ধ করেছে, কখনো বিরোধীরা রাজ্য সরকারকে বিদ্ধ করেছে, কখনো কোর্টের কাছে রীতিমতো রাজ্য সরকারকে অপদস্থ হতে হয়েছে। তো সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পারছেন, ইতিমধ্যে জেনেও গেছেন যে ডিএ 2009 সালের রোপা অনুযায়ী বকেয়া ডিএ দিয়ে দেবে, সেই ঘোষণাও করা হয়েছে। এবং সেটা মুখ্যমন্ত্রী লিখেছেন, যে মুখ্যমন্ত্রী যে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে লিখেছেন আই এম প্লিজড টু অ্যানাউন্স দ্যাট বলে তার বক্তব্য শুরু হয়েছে। তো যেটা প্রশ্ন উঠছে যে এতদিন পর্যন্ত বহুবার এই ডিএ নিয়ে যখন সরকারি কর্মচারীরা বারবার রাজ্য সরকারের কাছে চলে গিয়েছিল, রাজ্য সরকারের কাছে ডিএ এর আবেদন করেছিল, মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যেন এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু মনে করিয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেছিলেন এত ঘেউ ঘেউ করবেন না, কিন্তু যারা ঘেউ ঘেউ করলো তারা ঠিক তাদের অধিকারটা বুঝেই নিল রাজ্য সরকারের কাছে। এবং এই ব্যাপারটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও রাজ্য সরকারকে শুনতে হয়েছে যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের হকের টাকা, সেই হকের টাকা মারার অধিকার রাজ্য সরকারের নেই। এবং রাজ্য সরকার তাদের কি উত্তর দিয়েছিল যে 25% দিতে গিয়েই নাকি তাদের এখন সর্বস্ব ভাড়ার শূন্য হয়ে যাবে। তাহলে প্রশ্নটা এইখানে যে আজকে রাজ্য সরকার এই ভাড়ার শূন্যর কথা মনে করতে পারলো না, আজকে টাকাটা কোথা থেকে দেওয়া হচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে যদি টাকাই না থাকে? তো এই যে আজকে যে বলা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ডিএর টাকা দিয়ে দেওয়া হবে রোপার অনুসারে, এই টাকার পরিমাণ তো খুব একটা কম নয়। তাহলে রাজ্য সরকার এতগুলো ভাতা, এতগুলো দান খয়রাতির পরেও এই টাকা দিতে পারে, তার মানে এতদিন পর্যন্ত রাজ্য সরকার ইচ্ছে করে সেই টাকা যাতে না দিতে হয় সেই জন্য লেজে খেলাচ্ছিল এই ডিএ আন্দোলনকারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে যে সংগ্রামী যৌথ মঞ্চের তৈরি করা যে চাপ এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের চাপ, এই দুয়ের চাপেই পড়ে রাজ্য সরকার ডিএটা দিল। কিন্তু আসল কথাটা তা নয়, আসল কথা হচ্ছে রাজ্য সরকারের হাত থেকে একের পর এক সমস্ত অস্ত্র বেরিয়ে যাচ্ছে, যে কোনো অস্ত্রই কাজ করছে না। ভোট বৈতরণী পার হওয়ার জন্য অন্তত কিছু তো অস্ত্র চাই, সেই অস্ত্রই রাজ্য সরকার আজকে প্রয়োগ করলো। তা না হলে ভেবে দেখুন, এই রাজ্য সরকারই বলেছিল যে তাদের হাতে নাকি টাকা পয়সা নেই, 25% দিয়ে দিতে গেলে নাকি তাদের নাভিশ্বাস উঠে যাবে, তাদের ভাড়ার শূন্য হয়ে যাবে। অথচ পরপর পরপর এতগুলো ভাতা, 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের বৃদ্ধি, 1500 টাকা করে যুবসাথী, এখন আবার নতুন করে বাজেট বহির্ভূত পুরোহিত এবং মুয়াজ্জিনদের জন্য 2000 টাকা করে ভাতা। এর পরেও যদি রাজ্য সরকার দিয়ে দিতে পারে, তার মানে রাজ্য সরকারের দিয়ে দেওয়ার ক্ষমতা আগে থেকেই ছিল। রাজ্য সরকার শুধু চেষ্টা করছে যাতে এই ডিএটা দিতে না হয়, যে কোনো ভাবে এই ডিএটা যাতে দিতে না হয়, এই টাকাটা অন্যত্র খরচ করা যেতে পারে, অন্যত্র দান খয়রাতি করে ভোট কেনার ব্যবস্থা করা যেতে পারে, তারই চেষ্টা করছিল। কিন্তু দিনে দিনে যে বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, এবং এই দেনা বাড়ার জন্য ঋণ শোধার চেষ্টা করলেন রাজ্য সরকার, কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? তার কারণ হয়তো সরকারি কর্মচারীরা ডিএটা পাবেন, কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইতিমধ্যেই কিন্তু সংশয় প্রকাশ করেছেন, বলে তো দিয়েছেন রাজ্য সরকার যে হ্যাঁ ডিএ দেওয়া হবে, কিন্তু আদতেই কতদিনে এক্সিকিউট করা হবে বিষয়টা, তাতে তো প্রশ্ন উঠেই যাচ্ছে। কারণ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দল বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী, তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে
প্রচুর মানুষের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে কিন্তু নাম না করে তৃণমূল সরকারের যে জঙ্গলরাজ তার প্রতি তীব্র কটাক্ষ এবং তার সঙ্গে মানুষকে জোট বাঁধার আহ্বান ছিল, এবং মানুষকে জোট বাঁধার আহ্বান ছিল। মানুষও যে কত পরিমাণে সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে উপস্থিত হয়েছিল সেটাও দেখার মতো। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হৃদয় কম্পন তো ধরবেই, তার কারণ আস্তে আস্তে সমস্ত তীরই যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এখন কোন তীরে কাজ হয়, কোন বানে ম্যাজিক হয়, সেটা এখন দেখার। তো সেই কারণেই পরপর এই ৩টে ঘোষণা মুখ্যমন্ত্রী করে ফেললেন। এখন তাতে কি চিঁড়ে ভিজবে? কারণ এতদিনের যা যা ঘটনা ঘটে গেছে, এতদিনের যা যা ভুল বা অপদার্থতা দেখিয়ে এসছেন রাজ্য সরকার, সেই অপদার্থতার ভরপাই কি এইটুকুতে হবে? সাধারণ মানুষই তার উত্তর দেবে। দেখা যাক, এখন ভোটের নির্ঘণ্ট তো ঘোষণা হয়েই গেছে, আর তো মাত্র কয়েকটা মাস। তো মার্চ মাসের মাঝামাঝি হয়েই গেল, আর এপ্রিল মাস, মাঝখানে মাত্র একটা মাস, একটা মাসও পুরোপুরি নেই। তো ১ মাসের শেষেই ভোট। এপ্রিল মাসের শেষে যদি ভোট হয়, তাহলে সেক্ষেত্রে কি ফলাফল হবে তা নিয়ে তো টেনশন হবেই, কারণ সিলেবাস বহির্ভূত অনেক কিছুই তো আসছে এবারে পরীক্ষায়। সেই পরীক্ষায় কি রাজ্য সরকার পাশ করতে পারবেন? সাধারণ মানুষ যারা খাতা দেখবেন তারাই বুঝে নেবেন যে রাজ্য সরকার উত্তীর্ণ হওয়ার জন্য কতটুকু তৈরি, আর ফেল করার জন্য কত বেশি করে তৈরি।